15ই সেপ্টেম্বর 1945, অর্থাৎ বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র 1 মাস আগে। ইউরেনিয়াম বোমা বিধ্বস্ত হিরোশিমা আর প্লুটোনিয়াম বোমা বিধ্বস্ত নাগাসাকির ধ্বংসস্তূপ তখনও সরানো যায়নি। জার্মানি, রাশিয়া, ফ্রান্স অথবা জাপানের অধিকাংশ জনপদ মৃত্যুপুরীতে রূপান্তরিত। বিশ্ব এক মহাশ্মশান। মানব সভ্যতার ইতিহাসে এ পৃথিবীতে এত বড় ক্ষয়ক্ষতি আর কখনো হয়নি। সেই মহাশ্মশানে শুধু শোনা যায় মিত্রপক্ষের বিজয় উল্লাসের উৎসব ধ্বনি, যেন কুরুক্ষেত্রের যুদ্ধাবসানে মাংসভুক শিবাকুলের উচ্ছ্বাস। প্রিয় পরিজনদের নিয়ে প্রাতরাশে বসেছিলেন অশীতিপর বৃদ্ধ স্টিমসন। ওয়াশিংটনের অনতিদূরে হাইহোল্ডে তার বাড়ির ডাইনিং হলে। অশীতিপর ঠিক নন। হেনরি এল স্টিমসনের বয়স ৭৯। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণ সমরবিদ, সেক্রেটারি অফ ওয়ার। এ বিশ্বযুদ্ধে ছিলেন আমেরিকার সর্বময় কর্তা। প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের আমলের লোক। এই বয়সেও অবসর নেননি কর্মজীবন থেকে, নেবার সুযোগও হয়নি। তাকে এতদিন অব্যাহতি দিয়ে উঠতে পারেননি রুজভেল্টের স্থলাভিষিক্ত নতুন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত। তা সেই যুদ্ধ এতদিনে শেষ হলো। এবার ছুটি দাবি করতে পারেন বটে স্টিমসন। বিবদমান রাষ্ট্রগুলির মধ্যে একমাত্র আমেরিকার ভূখণ্ডে কোনো লড়াই হয়নি। ক্ষতি হয়েছে প্রচণ্ড ক্ষতি, আর্থিক এবং জনবলে। কিন্তু আমেরিকার মাটিতে কোনো রক্তপাত ঘটেনি। এজন্যে নিশ্চয়ই অভিনন্দন দাবি করতে পারেন যুদ্ধ সচিব। শুধু তাই বা কেন, এ যুদ্ধের যা চরম ডিভিডেন্ড, আগামী বিশ্বযুদ্ধে তুরুপের টেক্কা, সেটা খেলার শেষে রয়ে গেছে তারই আস্তিনের তলায়। এটা যে কত বড় প্রাপ্তি তা শুধু তিনিই জানেন, আর বোধ করি জানেন মহাকাল। হঠাৎ ঝন করে বেজে উঠল টেলিফোনটা। স্টিমসন মুখ তুলে তাকালেন না। ছুরি কাটায় যেমন ছিলেন তেমনই ব্যস্ত রইলেন। টেনে নিলেন জোড়া পোচের প্লেটটা। আবার কোথাও বিজয় উৎসবের আমন্ত্রণ হবে হয়তো। এখন ওই তো দাঁড়িয়েছে একমাত্র কাজ। অর্কেস্ট্রা, নাচ, টোস্ট আর পারস্পরিক পৃষ্ঠকণ্ডুয়ন কমপ্লিমেন্টস আর কংগ্রাচুলেশনস। ওর নাতনি উঠে গিয়ে টেলিফোনটা ধরল। জানালো গৃহস্বামী প্রাতরাশে ব্যস্ত। পরমুহূর্তেই চমকে উঠল মেয়েটি। টেলিফোনের কথা মুখে হাত চাপা দিয়ে ফিসফিসিয়ে ওঠে, গ্র্যান্ডপা, ইটস ফ্রম হিম। হিম? ছুরি কাঁটা নামিয়ে রাখলেন স্টিমসন। এতে সর্বনামের সার্বজনীন হিম নয়। এ আহ্বানে লেগে রয়েছে হোয়াইট হাউসের হিমশীতল স্পর্শ। টেলিফোনের সঙ্গে যুক্ত ছিল অনেকখানি বৈদ্যুতিক তার। তাই পর্বতকেই এগিয়ে আসতে হলো মোহাম্মদের কাছে। যুদ্ধ সচিবকে আর উঠে যেতে হলো না। ন্যাপকিনে মুখটা মুছে নিয়ে যন্ত্রবিবরে শুধু বললেন, স্টিমসন, আপনাকে প্রাতরাশের মাঝখানে বিরক্ত করলাম বলে দুঃখিত। একবার দেখা হওয়া দরকার। আসতে পারবেন? শিওর। বলুন কখন আপনার সময় হবে? এখনই? এখনই? কিন্তু কি ব্যাপার বলুন তো? মানে এখনই আসছি আমি। ধন্যবাদ। লাইন কেটে দিলেন হ্যারি ট্রুম্যান। পিতার বয়সী প্রবীণ রাজনীতিককে
প্রেসিডেন্ট বরাবরই যথেষ্ট সম্মান দেখিয়ে এসেছেন, তাহলে এভাবে কথার মাঝখানে কেন লাইন কেটে দিলেন উনি? লৌহমানব পোড় খাওয়া স্টিমসন বুঝতে পারেন ব্যাপারটা জরুরি, অত্যন্ত জরুরি। না হলে এতটা বিচলিত শোনাতো না প্রেসিডেন্টের কণ্ঠস্বর। কিন্তু কি হতে পারে? রণক্লান্ত পৃথিবীতে আজ এখন এমন কি ঘটনা ঘটতে পারে যাতে অ্যাটম বোমার একচ্ছত্র অধিকারী আমেরিকার প্রেসিডেন্টের গলা কাঁপবে? কি এমন দুঃসংবাদ আসতে পারে যাতে বিজয়ী যুদ্ধ সচিবকে অর্ধভুক্ত প্রাতরাশের টেবিল ছেড়ে উঠে যেতে হয়? সেই পরিচিত কক্ষ, পরিচিত পরিবেশ, সামনের ওই গদিয়াঁটা চেয়ারখানায় ট্রুম্যানের পূর্ববর্তী রুজভেল্টকেই শুধু নয়, আরো অনেককে ওভাবে বসে থাকতে দেখেছেন প্রবীণ স্টিমসন। এমনকি প্রথম যৌবনে, প্রথম বিশ্বযুদ্ধ অন্তে উড্রো উইলসনকেও। ঘরের তৃতীয় ব্যক্তি নেই। প্রেসিডেন্ট সৌজন্যতা সূচক সম্ভাষণের ধার দিয়েও গেলেন না। হয়তো প্রভাতটা আজ সুপ্রযুক্ত মনে হয়নি তার কাছে। মনে হলো তিনি রীতিমতো উত্তেজিত। স্টিমসন তার চেয়ারে ভালো করে গুছিয়ে বসবার আগেই প্রেসিডেন্ট বলে উঠলেন, মিস্টার সেক্রেটারি, আপনি গোয়েন্দা গল্প পড়েন? কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি? স্টিমসন নির্বাক। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়েন ট্রুম্যান। নীরবে পদচারণা শুরু করেন ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। স্টিমসন যেন পিং পং খেলা দেখছেন। একবার এদিকে ফেরেন, একবার ওদিকে। হঠাৎ পদচারণায় ক্ষান্ত দিয়ে প্রেসিডেন্ট বলে ওঠেন, আজ সকালে কানাডার রাষ্ট্রদূত আমাকে একখানি চিঠি দিয়ে গেছে। প্রাইম মিনিস্টার ম্যাকেঞ্জি কিং এর ব্যক্তিগত চিঠি। আমি স্তম্ভিত হয়ে গেছি সেখানা পড়ে। স্তম্ভিত হয়ে গেলেন স্টিমসনও, সম্পূর্ণ অন্য কারণে। তিনি মনে মনে ভাবছিলেন, হায় ঈশ্বর, স্তালিন নয়, চার্চিল নয়, শেষ পর্যন্ত ম্যাকেঞ্জি কিং। তাতেই এই রণক্লান্ত দুনিয়ার একচ্ছত্র অধীশ্বর হ্যারি ট্রুম্যান এতটা বিচলিত। প্রেসিডেন্ট নিজ আসনে এসে বসলেন। বললেন, আপনি অবসর চাইছিলেন, কিন্তু এ ব্যাপারটার ফয়সালা না হওয়া পর্যন্ত। কিন্তু ব্যাপারটা কি লিখেছেন প্রাইম মিনিস্টার ম্যাকেঞ্জি কিং? একটা গোয়েন্দা গল্প, অসমাপ্ত কাহিনী। এ শতাব্দীর সবচেয়ে রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীর প্রথমার্ধ। সমস্ত ব্যাপারটাই কেমন যেন মেলোড্রামাটিক লাগলো বাস্তববাদী স্টিমসনের কাছে। বললেন, দেখি চিঠিখানা। ট্রুম্যান টেবিলের ওপর থেকে সিলমোহরাঙ্কিত একটি ভারী খাম তুলে নিলেন, বাড়িয়ে ধরলেন স্টিমসনের দিকে। বললেন, ম্যানহাটান প্রজেক্টের গোপনতম তথ্য ওরা বার করে নিয়ে গেছে। স্টিমসন স্তম্ভিত, অস্ফুটে বললেন, মানে? ইয়েস মিস্টার সেক্রেটারি, এতক্ষণে মস্কোর বৈজ্ঞানিকেরা তা হাতে কলমে পরীক্ষা করছেন। বলি রেখাঙ্কিত উদ্যত হাতটা ধীরে ধীরে নেমে এলো স্টিমসনের। একটু ঝুঁকে পড়লেন সামনের দিকে, যেন এইমাত্র একটা 22 মাপের শীষের গোলকে বিদ্ধ হয়েছে বৃদ্ধের পাঁজরা। কোঁকিয়ে ওঠেন তিনি, বাট হাউ অন আর্থ কুড ম্যাকেঞ্জি কিং নো ইট? ইন্টারকমটাও আর্তনাদ করে উঠল। প্রেসিডেন্টের একান্ত সচিব নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ জানাতে চান। কিন্তু ভ্রুক্ষেপ করলেন না ট্রুম্যান।
পুনরায় বাড়িয়ে ধরলেন মোটা খামটা, বললেন, এটা পড়লেই বুঝবেন, নিন ধরুন। আদেশটা বোধ হয় কানে যায়নি স্টিমসনের। গভীর চিন্তার মধ্যে ডুবে গেছেন তিনি। কপালে জেগেছে কুঞ্চন। খোলা জানালা দিয়ে দৃষ্টি চলে গেছে বহু দূরে। প্রেসিডেন্ট আবার বললেন, মিস্টার সেক্রেটারি, দিস অলসো রিকোয়ার্স অ্যাকশন। অলসো অর্থাৎ ইঙ্গিতে প্রেসিডেন্ট বুঝিয়ে দিলেন, এ কোনো যুগান্তকারী উক্তি নয়, ঐতিহাসিক উদ্ধৃতি মাত্র। আর যেই ভুলে যাক, যুদ্ধ সচিব স্টিমসন ভুলতে পারেন না ওই উদ্ধৃতিটা। ঠিক ওই চেয়ারে বসে আমেরিকার আর এক প্রেসিডেন্ট ঠিক ওই কথাটাই বলেছিলেন একদিন। 1939 সালের 11ই অক্টোবর। সেদিনও মার্কিন প্রেসিডেন্টের হাতে ছিল এমনই একটা ভারী খাম। সেবার সে পত্রখানি এসেছিল লং আইল্যান্ডে পরবাসী শুভ্রকেশ এক বৃদ্ধ বৈজ্ঞানিকের কাছ থেকে। স্থান আর কালের পজিটিভ ক্যাটালিস্ট সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিকটি সেদিন মার্কিন রাষ্ট্রপ্রধানকে সংকেত পাঠিয়েছিলেন ইউরেনিয়াম পরমাণুর কুলকুণ্ডলিনীকে জাগ্রত করার মহিসন্ধিক্ষণ সমুপস্থিত। প্রেসিডেন্ট রুজভেল্ট সেই চিঠিখানি ঠিক এমন ভঙ্গিতে বাড়িয়ে ধরেছিলেন তার মিলিটারি অ্যাটাশে জেনারেল পা ওয়াটসনের দিকে। অতি সংক্ষেপে শুধু বলেছিলেন, পা, দিস রিকোয়ার্স অ্যাকশন। আজ 6 বছর পরে সেই ঐতিহাসিক বাক্যটিরই পুনরুক্তি করলেন রুজভেল্টের উত্তরসূরি হ্যারি ট্রুম্যান। তাই ওই অলসো সেবার নির্দেশ ছিল সমুদ্র মন্থনের। সুরাসুরের মন্থনে সমুদ্র মথিত হয়েছিল যথারীতি। তাই আজ আমেরিকা বিশ্বাস, এবার আদেশ হলো সেই সমুদ্র মন্থনে উঠে আসা না অমৃত ভাণ্ড নয়, হলাহল অপহারককে খুঁজে বার করতে হবে। অশীতিপর রণক্লান্ত যুদ্ধ সচিব তার বলি রেখাঙ্কিত হাতটি বাড়িয়ে দিলেন, গ্রহণ করলেন এই দায়িত্ব। ওই দিনই ঘণ্টা 4 পরে ওয়ার অফিসের সামনে এসে দাঁড়ালো ছোট্ট একটা সিট্রন গাড়ি। পার্কিং জোনে গাড়িটি রেখে শীষ দিতে দিতে নেমে আসে তার একক চালক, 35 বছর বয়সের একজন মার্কিন সামরিক অফিসার কর্নেল প্যাশ। বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চেহারা, সুগঠিত শরীর, দেখলেই মনে হয় জীবনে সাফল্যের সন্ধান সে পেয়েছে এই বয়সেই। তা সত্যিই সে পেয়েছে। FBI এর একজন অতি দক্ষ অফিসার, পদমর্যাদায় প্রথম শ্রেণী নয় তা বলে। কর্নেল প্যাশ ইতিপূর্বে বহুবার এসেছে ওয়ার অফিসে যুদ্ধ চলাকালে, নানান রকম ধান্দায়, কিন্তু স্বয়ং যুদ্ধ সচিবের কাছ থেকে এমন সরাসরি আহ্বান সে জীবনে কখনো পায়নি, পাওয়ার কথাও নয়। যুদ্ধ সচিব এবং কর্নেল প্যাশ এর মাঝখানে 4-5টি ধাপ। ওর বস কর্নেল ল্যান্সডেলকেই কখনো যুদ্ধ সচিবের মুখোমুখি হতে হয়নি। ওয়ার সেক্রেটারির অধীনে আছেন চিফ অফ স্টাফ জেনারেল জর্জ মার্শাল। প্রয়োজনে বরং তিনি ডেকে পাঠাতেন FBI এর প্রধান কর্মকর্তাকে, অর্থাৎ কর্নেল ল্যান্সডেলের বসকে। তার নামটা আজও জানে না প্যাশ, চোখেও দেখেনি কোনোদিন। ঈশ্বরকে যেমন চোখে দেখা যায় না, এক এক দেশে তার এক এক অভিধা। FBI এর প্রধান কর্মকর্তাও যেন অনেকটা সেই রকম। সবাই জানে তিনি আছেন,
ব্যাস ওটুকুই। এভাবেই যুদ্ধমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রক্ষিত হতো গোয়েন্দা বাহিনীর। আজ স্বয়ং যুদ্ধ সচিবের এডিকং ওকে টেলিফোন করায়, তাই একটু বিচলিত হয়ে পড়েছিল কর্নেল প্যাশ। ব্যস্ত হয়ে বলেছিল, আপনি ঠিক শুনেছেন তো? আমাকেই যেতে বলেছেন ব্যক্তিগতভাবে? হ্যাঁ, আপনাকেই, ঠিক 2টোর সময়। যুদ্ধ সচিব নিজে ডেকেছেন? হ্যাঁ, আপনার বিশ্বাস হচ্ছে না? কর্নেল প্যাশ তৎক্ষণাৎ টেলিফোন করেছিল তার উপরওয়ালার কাছে, কিন্তু কর্নেল ল্যান্সডেলকে ধরতে পারেনি তার অফিসে। অগত্যা গাড়িটা বার করে চলে এসেছিল যুদ্ধ মন্ত্রকে। 2টো বাজার আর বাকিও ছিল না বিশেষ। চওড়া সিঁড়ি দিয়ে উঠে আসতেই দেখা হয়ে গেল কর্নেল ল্যান্সডেলের সঙ্গে। ধরে প্রাণ আসে প্যাশের। বলে, আরে এই তো আপনি এখানে। আপনার অফিসে ফোন করে। জানি, রেডিও টেলিফোনে ওরা আমাকে জানিয়ে দিয়েছিল। কিন্তু কি ব্যাপার হঠাৎ আপনাকে আর আমাকে? না, আরো কয়েকজন আসছেন, এবং আসছেন মিস্টার এক্স। ফেডারেল ব্যুরো অফ ইন্টেলিজেন্সের সর্বময় অজ্ঞাত বড় কর্তার অভিধা হচ্ছে চিফ। জনান্তিকে অফিসারেরা বলতো মিস্টার এক্স। সমীকরণের অজ্ঞাত রহস্য। লিফট বেয়ে উপরে উঠতে উঠতে প্যাশ ভাবছিল, আজ তাহলে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। নামটা না জানা থাক, চাক্ষুষ দেখা যাবে তাকে। কিন্তু ব্যাপারটা কি? 5ম তলে যুদ্ধ সচিবদের দপ্তর। লিফটের খাঁচা থেকে বার হওয়া মাত্র ওদের কাছে এগিয়ে আসে একজন সিকিউরিটি অফিসার। হাতটা বাড়িয়ে দিয়ে বলে, কর্নেল প্যাশ এবং কর্নেল ল্যান্সডেল নিশ্চয়ই। আসুন আমার সঙ্গে, এই দিকে। প্রকাণ্ড কনফারেন্স রুম। এ ঘরে একাধিক যুগান্তকারী অধিবেশন হয়েছে এককালে। টেবিলটায় 20-25 জন অনায়াসে বসতে পারে। বর্তমানে বসেছেন 8 জন। কর্নেল প্যাশ ও ল্যান্সডেল, FBI এর চিফ, যুদ্ধমন্ত্রকের চিফ অফ স্টাফ জেনারেল মার্শাল, যুদ্ধনীতি পরিষদের 2 জন ধুরন্ধর রাজনীতিক, ভ্যানিভার বুশ ও জেমস কনান্ট। এছাড়া ছিলেন অ্যাটম বোমা প্রকল্পের সর্বময় সামরিক কর্তা জেনারেল লেসলি গ্রোভস এবং ওপেনহাইমার। যুদ্ধ চলাকালে এ প্রকল্পের ছদ্মনাম ছিল ম্যানহাটন প্রজেক্ট। তার অসামরিক সর্বময় কর্তা ছিলেন মার্কিন বৈজ্ঞানিক ডক্টর রবার্ট ওপেনহাইমার। যুদ্ধান্তে যার নাম হয়েছিল অ্যাটম বোমার জনক। জেনারেল গ্রোভস ছিলেন তার সামরিক কর্তা। অ্যাটম বোমার সাফল্যে এই গ্রোভস আর ওপেনহাইমার রাতারাতি জাতীয় বীরে রূপান্তরিত হয়ে গিয়েছেন। সহস্রাধিক বৈজ্ঞানিকের 6 বছরের পরিশ্রমের ফসল যেন ভাগ করে নিতে চান এই দুজনে। কাঁটায় কাঁটায় 2টোর সময় পেছনের দ্বার দিয়ে প্রবেশ করলেন সমর সচিব স্টিমসন। সকলেই উঠে দাঁড়ায়। আসন গ্রহণ করে স্টিমসন সরাসরি কাজের কথায় এলেন। জেন্টলম্যান, বুঝতেই পারছেন অত্যন্ত জরুরি একটা প্রয়োজনে আপনাদের এখানে আসতে বলেছি। সমস্যাটা কি এবং কিভাবে তার সমাধান সম্ভব সে কথা আপনাদের এখনই বুঝিয়ে বলবেন FBI চিফ। আমি শুধু ভূমিকা হিসাবে 2-1টি কথা বলতে চাই। প্রথমে জানিয়ে রাখছি, আপনাদের সমস্ত সাবধানতা সত্ত্বেও ম্যানহাটন প্রকল্পের মূল তত্ত্ব রাশিয়ান গুপ্তবাহিনী পাচার করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, এতক্ষণে মস্কোতে
রাশিয়ান নিউক্লিয়ার ফিজিসিস্টের দল হয়তো হাতে কলমে অ্যাটম বোমা বানাতেও শুরু করে দিয়েছে। বৃদ্ধ সমর সচিব থামলেন। প্রয়োজন ছিল। সংবাদটা পরিপাক করতে সময় লাগবে সকলের। কর্নেল প্যাশের মনে পরপর উদয় হলো কতকগুলি ভৌগোলিক নাম: ট্রিনিটি, হিরোশিমা, নাগাসাকি, নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন। না না, এসব কি ভাবছে সে পাগলের মতো? সম্বিত ফিরে পেয়ে যুদ্ধ সচিবের কণ্ঠস্বরে, হ্যাঁ, এই বিষয়ে আজ আর সন্দেহের কোনো অবকাশ নেই। আজ সকালেই প্রেসিডেন্ট একটি গোপন পত্র পেয়েছেন কানাডা থেকে। চিঠিখানা আমি খুঁটিয়ে পড়েছি, আমাদের এফবিআই চিফও পড়েছেন। তা থেকে আমাদের দুজনের ধারণা হয়েছে বিশ্বাসঘাতক নিঃসন্দেহে একজন বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক, হয়তো নোবেল লরিয়েট। আমি শুধু বলতে চাই, অপরাধের হিমালয়ান্তিক গুরুত্ব অনুসারে আমরা দয়া করে ছেড়ে কথা বলবো না, বলতে পারি না। কিন্তু আপনারা দয়া করে দেখবেন বিশ্ববরেণ্য কোনো বৈজ্ঞানিককে যেন এ নিয়ে অহেতুক লাঞ্ছনা ভোগ করতে না হয়। প্রেসিডেন্টের মতো, এবং আমিও তার সঙ্গে একমত, ওই বিশ্বাসঘাতক বৈজ্ঞানিক বিংশ শতাব্দীর সবচেয়ে বড় অপরাধটা করেছে। আমি প্রেসিডেন্টকে প্রতিশ্রুতি দিয়েছি, যেমন করেই হোক ওই বিশ্বাসঘাতককে আমরা খুঁজে বের করবই। আপনাদের কর্মদক্ষতায় আমার অগাধ বিশ্বাস। এফবিআই চিফের দিকে ফিরে এবার তিনি বললেন, প্লিজ প্রসিড। যন্ত্রচালিতের মতো শিরশ্চালন করলেন চিফ। তার অ্যাটাচি কেস থেকে একটা মোটা খাম বের করে টেবিলের ওপর রাখলেন। বললেন, সংবাদটা আমরা জেনেছি কানাডার প্রধানমন্ত্রী ম্যাকেনজি কিং এর একটি ব্যক্তিগত পত্র থেকে। তারিখ গতকালের। চিঠিখানা প্রেসিডেন্ট পেয়েছেন আজ সকালে। চিঠির সঙ্গে রয়েছে কানাডা গুপ্তচর বাহিনীর প্রধানের একটি প্রাথমিক রিপোর্ট এবং রাশিয়ান এম্বাসির খান কয়েক গোপন চিঠির ফটোস্ট্যাট কপি। শেষোক্ত জিনিসটা হস্তগত হয়েছে এইভাবে: গত 6 সেপ্টেম্বর, অর্থাৎ আজ থেকে মাত্র 9 দিন আগে, অটোয়ায় অবস্থিত রাশিয়ান এম্বাসির একজন কর্মী ইগর গোজেনকো কানাডা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায়। গোজেনকোর বয়স 26। কানাডায় রাশিয়ান দূতাবাসে সে 3 বছর ধরে কাজ করছে। একটি কানাডিয়ান মেয়েকে সে ভালোবাসে এবং তাকে বিবাহ করতে চায়। রাশিয়ান এম্বাসি তাকে সে অনুমতি দেয়নি। গোজেনকো গোপনে মেয়েটিকে বিয়ে করে, তার একটি সন্তানও হয়। খবরটা রাশিয়ান গুপ্তচর বাহিনী জানতে পারে। গোজেনকো মনে করেছিল তার জীবন বিপন্ন। বস্তুত তার ফ্ল্যাটে 5ই রাত্রে গুপ্তঘাতক হানা দেয়। কোনো ক্রমে পালিয়ে এসে গোজেনকো কানাডা পুলিশের কাছে আশ্রয় ভিক্ষা করে। যেহেতু রাশিয়া আমাদের মিত্রপক্ষ, তাই কানাডার পুলিশ প্রধান তাকে আশ্রয় দিতে অস্বীকার করেন। মরিয়া হয়ে গোজেনকো সরাসরি ম্যাকেনজি কিং এর সঙ্গে দেখা করে এবং তার হাতে তুলে দেয় ওই গোপন নথি। এরপর বাধ্য হয়ে তাকে আশ্রয় দেওয়া হয়। ওই গোপন নথিপত্র থেকে জানা যাচ্ছে রাশিয়ান গুপ্তচর বাহিনী দীর্ঘ 3-4 বছর ধরে ওই ফর্মুলা সংগ্রহের চেষ্টা করেছে এবং অতি সম্প্রতি গত মাসে তাদের সে চেষ্টা সাফল্য লাভ করেছে। রিপোর্ট পড়ে আমি এই কয়টি সিদ্ধান্তে এসেছি। প্রথমত, অ্যাটম বোমা তৈরির যাবতীয় তথ্য অতি সংক্ষেপে লিপিবদ্ধ করা হয়েছিল। আকারে সেটি ফুল স্ক্যাপ কাগজের 8 পাতা। তাতে একাধিক স্কেচ আঁকা ছিল।
এবং গাণিতিক অথবা রাসায়নিক সূত্রে ঠাসা ছিল। সমস্ত নথিটাকে মাইক্রোফিল্মে সংক্ষিপ্ত করা হয় এবং একটি সিগারেটের প্যাকেটে হস্তান্তরিত করা হয়। এ থেকে সিদ্ধান্ত করা যায় বিশ্বাসঘাতক একজন অতি উচ্চমানের পদার্থবিজ্ঞানী। তিনি সম্পূর্ণ বিষয়টা জেনেছেন, বুঝেছেন এবং সবচেয়ে বড় কথা, তার চুম্বকসার প্রণয়ন করেছেন। আমি এ নিয়ে ডক্টর ওপেনহাইমারের সঙ্গে কথা বলেছি। তার মতে সহস্রাধিক বৈজ্ঞানিকের 6 বছরের সাধনাকে 8খানি পৃষ্ঠায় যিনি সংক্ষেপিত করতে পারেন, তিনি একটি দুর্লভ প্রতিভা। দ্বিতীয়ত, জানা গিয়েছে বিশ্বাসঘাতক একক প্রচেষ্টায় সবকিছু করেছে। ফলে সে শুধু পরমাণু বিজ্ঞান আর গণিতই নয়, ফটোগ্রাফি এবং মাইক্রোফিল্ম প্রস্তুতি পর্বও জানে। তৃতীয়ত, বিশ্বাসঘাতক ইংরেজ অথবা আমেরিকান নয়, তার ছদ্মনাম ছিল ডেক্সটার। চতুর্থত, মাইক্রোফিল্মখানা 11/8/1945 তারিখের সন্ধ্যায় হস্তান্তরিত হয়। তারিখটা নিশ্চয় মনে আছে আপনাদের। ওই দিন জাপান আত্মসমর্পণ করে। গুপ্তবার্তাটা যে লোক গ্রহণ করে সে হয় আমেরিকান নয় ইংরেজ। তার ছদ্মনাম ছিল রেমন্ড। এছাড়া আর কোনো তথ্য এ পর্যন্ত জানা যায়নি। এনি কোয়েশ্চেন? জেনারেল মার্শাল বললেন, ডেক্সটার যে মার্কিন বা ইংরেজ নয় এ সিদ্ধান্তে কেমন করে আসলেন? চিফ বললেন, রাশিয়ান এম্বাসিকে ক্রেমলিন নির্দেশ দিচ্ছে, যেহেতু ডেক্সটারের মাতৃভাষা ইংরেজি নয়, তাই সে যেন প্রকাশ্যে রেমন্ডের সঙ্গে বাক্যালাপ না করে। তার উচ্চারণ শুনে লোকে বুঝতে পারবে সে বিদেশি। এ থেকে আমার অনুমান, ডেক্সটারের যেটা মাতৃভাষা, যে ভাষায় সে অনর্গল কথা বলতে পারে, সেটা জানা ছিল না রেমন্ডের। আই সি। উপদেষ্টা পরিষদের সদস্য জেমস কনান্ট এবার প্রশ্ন করেন, জেনারেল গ্রোভস, আপনি বলতে পারেন ম্যানহাটন প্রজেক্টে যে কজন বিদেশি বৈজ্ঞানিক কাজ করেছেন তাদের মধ্যে কতজনের পক্ষে এই কাজ করা সম্ভব? জেনারেল গ্রোভস তৎক্ষণাৎ জবাব দেন, এ প্রশ্নের জবাব আমার চেয়ে ডক্টর ওপেনহাইমারই ভালো দিতে পারবেন, কারণ তিনি ওই সব বৈজ্ঞানিকদের আরো ঘনিষ্ঠভাবে চেনেন। তাছাড়া কাজটা যে কতখানি শক্ত তাও তিনি আমার চেয়ে ভালো বুঝতে পারবেন। ডক্টর ওপেনহাইমার একটু ইতস্তত করে বললেন, ম্যানহাটন প্রকল্পে কয়েকশো ওই জাতের বিদেশি কাজ করেছেন, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক পদার্থবিজ্ঞানীকে আমরা প্রতিটি বিভাগে ঢুকবার অনুমতি দিয়েছিলাম। ফলে তারা নিজ নিজ বিভাগের সংবাদই রাখতেন, সব বিভাগের সব কথা জানতে পারেননি। আপনারা জানেন ম্যানহাটন প্রকল্পের অন্তত 10টি প্রধান শাখা 3-4 হাজার মাইল দূরত্বে ছড়ানো ছিল। এমন একটি রিপোর্ট তৈরি করতে হলে ওই 10টি কেন্দ্রের অন্তত 7টির খবর তাকে জানতে হয়েছে। সেই 7টি কেন্দ্র হচ্ছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে, হানফোর্ড, শিকাগো, ওক রিজ, ডেট্রয়েট এবং লস অ্যালামস। এমন ব্যাপক জ্ঞান সংগ্রহ করতে পেরেছেন মুষ্টিমেয় কয়েকজন মাত্র, ধরুন 10-15 জন, তার বেশি কখনোই নয়। আপনি কি দয়া করে সেই 10-15 জনের নাম আমাদের জানাবেন? জানাতে আমার আপত্তি নেই, কিন্তু তার আগে আমি বলে রাখতে চাই, কোনো সন্দেহের বশবর্তী হয়ে আমি কিন্তু কারো নাম বলছি না। এদের প্রত্যেককেই আমি বৈজ্ঞানিক হিসেবে শ্রদ্ধা করি এবং বিশ্বাসভাজন বলে মনে করি। এটা নিছক একাডেমিক ডিসকাশন,
অর্থাৎ আমি উচ্চারণ করছি সেই কয়েকজন বিদেশি বৈজ্ঞানিকদের নাম যারা ইচ্ছে করলে এমন একটি গোপন নথি প্রস্তুত করবার ক্ষমতা রাখেন। অর্থাৎ কোন কোন বিদেশি বৈজ্ঞানিকের জ্ঞান ওই উচ্চ স্তরে পৌঁছতে পারে, এর বেশি কিছু নয়। নিশ্চয়ই আমরা বুঝেছি, এ কোনো অ্যাসপারশন নয়। বলুন। হাঙ্গেরিয়ান পদার্থবিজ্ঞানীদের মধ্যে আছেন 3 জন, ফন নয়ম্যান, জিলার্থ এবং টেলর। রাশিয়ান 2 জন, জর্জ ক্রিস্টিয়াকোস্কি এবং রবিনোভিচ। জার্মানির 3 জন, রিচার্ড ফাইনম্যান, হ্যান্স বেথে এবং জেমস ফ্র্যাঙ্ক। এছাড়া অস্ট্রিয়ান ভিক্টর ওয়াইসকফ, ইতালির ফেরমি, ব্রিটিশ জেমস চ্যাডউইক এবং ডেনমার্কের নিলস বোর, এই 12 জন। বৃদ্ধ স্টিমসন দুহাতে মাথা রেখে চোখ বুজে বসেছিলেন। তিনি যে ঘুমিয়ে পড়েননি তার প্রমাণ পাওয়া গেল যখন হঠাৎ তিনি আপন মনে বলে ওঠেন, ওহ গড, হোয়াট এ ম্যাগনিফিসেন্ট লিস্ট টু ফাইন্ড আউট এ ট্রেটার। ডাক্তার ওপেনহাইমার সামনের দিকে ঝুঁকে পড়ে বললেন, বেগ ইউর পার্ডন স্যার। বলছিলাম কি, ওই 12 জনের কত পার্সেন্ট নোবেল লরিয়েট? প্রায় 50% স্যার, 5 জন। আপনি তো ওই সঙ্গে প্রফেসর আইনস্টাইনের নামটা করলেন না ডক্টর? না, তার কারণ প্রফেসর আইনস্টাইন কোনোদিন ম্যানহাটান প্রজেক্টের কাঁটাতারের বেড়া পার হননি। না হলে ম্যানহাটান প্রকল্পের চুম্বক তত্ত্ব 8 পাতার ভেতর সাজিয়ে দেবার ক্ষমতা আরো অনেকের আছে। জার্মানির অন্তত 5 জন বৈজ্ঞানিক সে ক্ষমতার অধিকারী। প্রফেসর অটো হান, ম্যাক্স বর্ন, ম্যাক্স প্ল্যাঙ্ক, ওয়াইটসেকার অথবা হেইজেনবার্গ। হয়তো জাপানের প্রফেসর নিশিনাও পারেন। আই সি। বাই দ্য ওয়ে ডক্টর, এবার যে নামগুলি বললেন তার কত পার্সেন্ট নো লরিয়েট? 80%। এই 5 জন জার্মান বৈজ্ঞানিকদের ভেতর 4 জনই নোবেল প্রাইজ পেয়েছেন স্যার। বৃদ্ধ নিঃশব্দে শুধু মাথা নাড়লেন, আবার চোখ দুটি বুজে গেল তার। এনিমোর কোয়েশ্চেন? প্রশ্ন করেন চিফ। হঠাৎ উঠে দাঁড়ায় কর্নেল প্যাশ, সর্বকনিষ্ঠ সে বয়সে এবং পদমর্যাদায়। বলে, মাফ করবেন, কিন্তু রিপোর্টের ওই লাইনটা তো রেড হেরিংও হতে পারে। কোন লাইনটা? আর রেড হেরিং বলতে? ওই যে বলা হয়েছে ডেক্সটারের মাতৃভাষা ইংরেজি নয়। ওটা হয়তো ওরা ইচ্ছে করেই লিখেছে। ভেবেছে যদি কখনো ওই দলিলটা আমাদের হাতে পড়ে তবে আমরা কোনোদিনই আর প্রকৃত অপরাধীকে খুঁজে পাব না। কেউ কোনো জবাব দেয় না। এমনটা আদৌ হতে পারে কি না সবাই তাই ভাবছে। জেনারেল মার্শাল বললেন, এমন কথা হঠাৎ মনে হলো কেন তোমার? তুমি কি ওই 12 জনের সঙ্গে কোনো ইংরেজ বা আমেরিকানের নাম যুক্ত করতে চাইছো? নো নো স্যার, নট এক্স্যাক্টলি দ্যাট, সলজ্জে বলে কর্নেল প্যাশ। বৃদ্ধ সমর সচিব আবার চোখ খুললেন। বললেন, ইয়ং ম্যান, তোমার কথার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত ছিল। তাছাড়া এই 12 জনের লিস্টটাও কেমন যেন অসম্পূর্ণ মনে হচ্ছে আমার কাছে। বাইবেলের নির্দেশ তা নয়। তুমি আর কিছু বলবে? দৃঢ় স্বরে মাথা নাড়ে প্যাশ। নো স্যার, আই উইথড্র। বিড়ম্বনার চূড়ান্ত। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এসে কর্নেল ল্যান্সডেল বলে, তুমি বেমক্কা অমন একটা কথা বলে বসলে কেন? হে? আবার লাল হয়ে ওঠে প্যাশ। বলে, কি জানি, ও কথা বলা বোধহয় বোকামি হয়েছে আমার। তা হয়েছে,
এসব জায়গায় ভেবেচিন্তে কথা বলতে হয়। ওরা ধীর পায়ে এগিয়ে আসে পার্কিং জোনের কাছে। প্যাশ গাড়িতে উঠতে যাবে, হঠাৎ একটি অফিসার এসে বলে, এক্সকিউজ মি, আপনাকে আবার উপরে ডাকছেন। কে ডাকছেন? চমকে ওঠে কর্নেল প্যাশ। যুদ্ধ সচিব। ততক্ষণে কর্নেল ল্যান্সডেলও চলে গেছে। এ কি যন্ত্রণা! আবার কেন? বাধ্য হয়ে আবার ফিরে আসতে হলো সেই ঘরেই। ঘর এখন প্রায় শূন্য। বসে আছেন শুধু দুজন, যুদ্ধ সচিব স্টিমসন এবং এফবিআই চিফ। সসম্ভ্রমে অভিবাদন করল কর্নেল প্যাশ। টেক ইউর সিট প্লিজ, বললেন বৃদ্ধ। উপবেশন তো নয়, চেয়ারের গর্ভে আত্মসমর্পণ করল প্যাশ। চিফ বললেন, এবার বলো, হঠাৎ ও কথা মনে হলো কেন তোমার? আমারও কথা বলা বোধহয় ঠিক হয়নি স্যার। বি ক্যান্ডিড কর্নেল। ডক্টর ওপেনহাইমার যদি নিলস বোর, হ্যান্স বেথের নাম বলতে পারেন, তবে তুমি বা এত ইতস্তত করছো কেন? কোনো ইংরেজি ভাষীর নাম কি তোমার মনে পড়েছিল? হঠাৎ পূর্ণ দৃষ্টিতে প্যাশ তাকিয়ে দেখল ওই অজ্ঞাতনামা লোকটির দিকে, ওর চিফ এর দিকে। গম্ভীরভাবে বলল, ইয়েস স্যার। কি নাম তার? ডক্টর রবার্ট জে ওপেনহাইমার। চিফ এবার অপাঙ্গে তাকিয়ে থাকলেন যুদ্ধ সচিবের দিকে। বৃদ্ধ নির্বিকার। তুমি এবার যেতে পারো, বললেন চিফ। কর্নেল প্যাশ পুনরায় অভিবাদন জানিয়ে বেরিয়ে আসে। বৃদ্ধ যুদ্ধ সচিব ততক্ষণে চিফের দিকে ফিরে বললেন, থ্যাংক গড দ্যাট ম্যাড গাই ডিডন্ট মেনশন মাই নেম অর দ্যাট অফ হ্যারি ট্রুম্যান। পরদিন সকালে জেনারেল গ্রোভস নিজেই এলেন যুদ্ধ সচিবের দফতরে। একখানি ফাইল বৃদ্ধের সামনে মেলে ধরে বললেন, পয়েন্টস অফ রেফারেন্সগুলি একটু দেখে নিন। কিসের পয়েন্টস? অ্যাটমিক এনার্জি এম্পায়ানেজের ব্যাপারে আমরা এফবিআইকে কোন কোন বিষয়ে তদন্ত করে দেখতে বলবো। পড়ে যান, শুনি। প্রথমত, ম্যানহাটান ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট থেকে আদৌ কোনো গোপন তথ্য বেরিয়ে গেছে কি না, গিয়ে থাকলে কতদূর খবর পাচার হয়েছে। দ্বিতীয়ত, কে বা কে কে এই বিশ্বাসঘাতকতা করেছে। তৃতীয়ত, কানাডার প্রধানমন্ত্রীর পত্রের যথার্থ। চতুর্থত, বিশ্বাসঘাতক কি পরিমাণ উৎকোচ গ্রহণ করেছে। এবং পঞ্চমত, কোন বিদেশি সরকার এই গুপ্তচর বৃত্তিতে উৎসাহ জুগিয়েছে। আমার তো মনে হয় ঠিকই আছে। কাগজখানিতে অনুমোদন সূচক সই করে ফেরত দিলেন যুদ্ধ সচিব। তারপর বললেন, বাই দ্য ওয়ে জেনারেল, কাল ওই ম্যাড গাই যে কথাটা বলেছিল সে বিষয়ে আপনার কি ধারণা? কোনো ইংরেজ বা আমেরিকান কি ডেক্সটারের ভূমিকায় নামতে পারে? অসম্ভব নয় স্যার, হয়তো সত্যি ওই লাইনটা একটা রেড হেরিং। ডেক্সটারের মাতৃভাষা ইংরেজি। আমাদের বিপথে চালিত করার জন্য ওই পঙ্ক্তিটা উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে, কাল আমরা যে 12 জনের তালিকা নিয়ে আলোচনা করেছিলাম, আসল অপরাধী তার ভেতর নাও থাকতে পারে। ওই অনুমান সত্য হলে তাও সম্ভব স্যার। একটা কথা, ম্যানহাটন প্রজেক্টে যেসব প্রথম শ্রেণীর অসামরিক বৈজ্ঞানিকদের নিযুক্ত করা হয়েছিল, তাদের নিয়োগের পূর্বে প্রতিটি ক্ষেত্রেই তো এফবিআইকে দিয়ে সিকিউরিটি ক্লিয়ারেন্স করানো হয়েছে, তাই নয়? হ্যাঁ, নিশ্চয়ই। ওই 12 জনের মধ্যে এমন কেউ কি আছেন যার ক্লিয়ারেন্স দিতে এফবিআই আপত্তি জানায়? না, আমি কাল রাত্রেই অফিসে ফিরে
ওই 12 জনের ব্যক্তিগত ফাইল খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। প্রত্যেকেরই সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে। ধন্যবাদ। জেনারেল গ্রোভস কাগজপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে আসছিলেন। হঠাৎ কি মনে করে থেমে পড়েন। বলেন, একটা কথা স্যার। কথাটা স্বপ্রণোদিত হয়েই এ সময়ে বলে রাখতে চাই, যদিও আপনি এ প্রশ্ন করেননি। ইয়েস জেনারেল। ওই 12 জনের ক্লিয়ারেন্স সম্বন্ধে আপত্তিকর কিছু না থাকলেও তার বাইরে একজন টপ র্যাঙ্কিং বৈজ্ঞানিক আছেন, যিনি প্রতিটি প্রজেক্টের ভেতর গিয়েছেন এবং গোপনতম সংবাদ জেনেছেন, যার ক্লিয়ারেন্স FBI দেয়নি। ইজ ইট? কার কথা বলছেন আপনি? ডক্টর R.J. ওপেনহাইমার। বৃদ্ধের ভ্রুযুগলে ফুটে উঠল কুঞ্চন। কাঁচের কাগজ চাপাটা নিয়ে নাড়াচাড়া করতে করতে বললেন, স্ট্রেঞ্জ। FBI এর ক্লিয়ারেন্স ছাড়া কেমন করে তাকে ওই সর্বোচ্চ পদে বসানো হলো? FBI এর ক্লিয়ারেন্স ছাড়াই তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। যিনি দেন তিনি ওই বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন, প্লেনিপোটেনশিয়াল মিলিটারি অথরিটি। আই সি। তিনি কে জানতে পারি? আমি নিজেই স্যার। হ্যাঁ? বৃদ্ধ আবার চুপ করে যান। জেনারেল গ্রোভস নীরবে অপেক্ষা করেন। বৃদ্ধ পুনরায় বলেন, সেক্ষেত্রে দয়া করে একবার ডক্টর ওপেনহাইমারের পার্সোনাল ফাইলটা আমাকে পাঠিয়ে দেবেন। নিশ্চয় দেব স্যার। বিদায় নিয়ে চলে আসছিলেন জেনারেল গ্রোভস। হঠাৎ পেছন থেকে তাকে আবার ডাকলেন যুদ্ধ সচিব। জেনারেল, আমার মনে হয় পয়েন্টস অফ রেফারেন্সের ওই 4 নম্বর আইটেমটা নিষ্প্রয়োজন। ওটা আমাদের জানা আছে। চমকে ওঠেন গ্রোভস। বলেন, বিশ্বাসঘাতক কি পরিমাণ অর্থ উৎকোচ হিসেবে পেয়েছিল তা আপনার জানা আছে স্যার? আই থিঙ্ক সো। একটু অঙ্ক কষতে হবে। 30 ডুকাট 1900 বছর ফিক্সড ডিপোজিটে রাখলে সুদে আসলে কত রুবৎস হয় সেটা হিসেব করে বার করা। কাজটা শক্ত নয়। 12 জন নয়, এখন তো আমরা 13 জনের সম্বন্ধে অনুসন্ধান করছি। জেনারেল গ্রোভস খ্রিস্টান, কিন্তু তিনি নিতান্তই সামরিক অফিসার। এ উক্তির তাৎপর্য ধরতে পারেন না। বৃদ্ধ কিন্তু ততক্ষণে কাগজপত্রের মধ্যে ডুবে গিয়েছেন।